তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমাদের কস্টিং এর আমরা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এই সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিলে আমাদের কস্টিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কেন তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা দুটো পার্টে হয়ে গেছে এবং কস্ট শিট তো আমি করিয়ে দিয়েছি। আর সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে কিছু থিওরি আছে, সেটা আমাদের কি পরিব্রাস শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কস্ট, এই পার্টটা আছে। এই পার্টটা আমাদের কমপ্লিট করে দিলে কস্টিংটা ফার্স্ট সেমের জন্য কমপ্লিট হয়ে যাবে। এবার ট্যাক্সের ভিডিও আসবে, ট্যাক্সও কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো তোমরা ডিসক্রিপশন বক্সে কস্টিং, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা চেক করতে পারো। আমাদের অ্যাকাউন্টেন্সি অনেকটা হয়ে গেছে, খালি জিএসটি বাকি আছে, বাদ বাকি ম্যাক্সিমাম হয়েই গেছে। ঠিক আছে, তো দেখো কি বলেছে। বলেছে পরিব্রায় শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কস্ট। এবার দেখো, আমাদের আগে পরিব্রায় শ্রেণীবিভাগ জানতে হলে কস্ট কি জানতে হবে। কস্ট কি এটা আমি বলেছিলাম, কোনো দ্রব্য উৎপাদন করতে হয় তার জন্য যে অ্যাকচুয়াল কস্ট, নোশনাল কস্ট, ঠিক আছে, এরকম যে কস্টগুলো হয়, ধারণাগত ব্যয়, ঠিক আছে, প্রকৃত ব্যয়, এগুলো সমস্ত সমষ্টিকে আমাদের কি বলা হয়ে থাকে, কস্ট বলা হয়ে থাকে, তাই তো। এটা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা বলেছিলাম। এবং কস্ট বলতে গেলে আমরা আল্টিমেটলি বুঝি কোনো দ্রব্যের কত দাম, সেটাকেও আমরা কি বলতে পারি, কস্ট। কিন্তু এইটা বার করতে গেলে যে প্রসেসটা করা হয়, যে খরচাগুলো নয়, সেইগুলোকে আমরা একত্রে কি বলি, কস্ট বলি। তাই দেখো এখানে ওপরে বলেছে যে নির্দিষ্ট কোনো সুবিধা পাওয়ার লোকে যে আর্থিক ক্ষতি স্বীকার করে না হয়, তাই হলো পরিব্যয়। ঠিক আছে, পরিব্যয় হলো কোনো কিছু পাওয়ার জন্য প্রদত্ত মূল্য, এরকমও তোমরা ভাবতে পারো। কিন্তু আমাদের এটা অ্যাকচুয়াল যে কস্টের যে ডেফিনেশন আছে, তোমরা ফার্স্ট ভিডিও থেকে চেক করতে পারো। সেটা হলো অ্যাকচুয়াল কস্ট, নোশনাল কস্ট, ঠিক আছে। এই সমস্ত কস্টের হলো সামেশনটাকেই আমাদের কি বলা হচ্ছে, কস্ট বলা হচ্ছে। ওকে, তো এবার দেখো কস্টের হলো আমাদের কি বলছে, শ্রেণীবিভাগ বলেছে। কস্টের শ্রেণীবিভাগ কি কি আছে, উপাদানের ভিত্তিতে, একটা হলো কাজের ভিত্তিতে, একটা উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে। তাহলে উপাদানের ভিত্তিতে কি কি হতে পারে, একটা র মেটেরিয়াল কস্ট, এটা তোমরা কস্ট শিটের মধ্যে দেখেছো। তারপর আছে ওয়েজেস কস্ট, তারপর আছে কি আদার কস্ট। র মেটেরিয়াল কস্ট মানে কাঁচামালের জন্য, মজুরির জন্য আর অন্যান্য। তাহলে কাঁচামালের জন্য কি হতে পারে, ডাইরেক্ট মেটেরিয়াল হতে পারে, একটা হলো ইনডাইরেক্ট মেটেরিয়াল। ঠিক আছে, যেমন হলো কোনো ফার্নিচার বানাতে গেলে কাঠ হলো, এবং কোনো বই বানাতে হলে কাগজ হলো তার ডাইরেক্ট মেটেরিয়াল। তারপর ওর জন্য যে সেলাই, সুতো বা কোনো বাইন্ডিং ইত্যাদি করে, সেগুলো সব ইনডাইরেক্ট মেটেরিয়াল। আর হলো মজুরি বা ওয়েজেস। ওয়েজেসও দুটো পার্টে হয়, সেটা কি হচ্ছে আমাদের ডাইরেক্ট ওয়েজেস এবং আদার ওয়েজেস বা ইনডাইরেক্ট ওয়েজেস। যেমন রাজমিস্ত্রি বাড়ি তৈরি করার জন্য পারিশ্রমিক, বা কারখানা উৎপাদন নিযুক্ত পরিশ্রমিক বাবদ, এইগুলো কি মজুরির উদাহরণ। ঠিক আছে, বা ওয়েজেসের উদাহরণ। মানে কারখানার মধ্যে যে জিনিসপত্র তৈরি করছে, এরকম ওয়ার্কার্সরা থাকে, তাদের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা হলো ওয়েজেস। যেমন হলো বাড়ি তৈরি করতে গেলে রাজমিস্ত্রিকে যে টাকাটা দেওয়া হয়ে থাকে, সেটাও আমাদের ওয়েজেস। আর অন্যান্য ব্যয় হলো যেমন যেগুলো হলো ইলেকট্রিসিটি বিল, তারপর হলো ফায়ার ইন্স্যুরেন্স, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন, এগুলো সব আদার কস্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তার মানে আমরা কস্টের যে ফার্স্ট ডেফিনেশনটা, তার মানে কস্টের যে প্রথম ডেফিনেশনটা বলেছিলাম, যে আরোপিত ব্যয়, তারপর প্রকৃত ব্যয়, এই ঠিক আছে, অ্যাকচুয়াল কস্ট, নোশনাল কস্ট, ধারণাগত ব্যয়, এগুলো সামেশন বা এগুলো যোগফলই তো আমাদের কস্ট। তারপর দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আদার কস্টের মধ্যে কি হলো, অবচয় চলে আসছে, মানে ডেপ্রিসিয়েশন চলে আসছে। তারপর জন্য প্রকৃত ব্যয়, যেটা আলটিমেটলি দিতে হচ্ছে টাকাটা, সেটা কি হলো ডাইরেক্ট কস্ট, যেগুলো ডাইরেক্ট কস্ট, এইগুলো সব চলে আসছে। ঠিক আছে, তাহলে এইগুলোই আমাদের কি হচ্ছে, কস্টের হলো শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। এটা আমাদের কি হচ্ছে, উপাদানের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ এলিমেন্টস। ঠিক আছে, তাহলে তিনটে হচ্ছে, একটা হলো কাঁচামালের ব্যয়, একটা হলো মজুরির ব্যয়, একটা হলো অন্যান্য ব্যয়। তোমরা এটা রিডিংও করতে পারো, যে স্লাইডটা তোমাদের দেখাচ্ছি, তো এই স্লাইডগুলো তোমরা রিডিংও দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে যেতে পারবে। তারপর কি বলছে, কাজের ভিত্তিতে বা অন দ্য বেসিস অফ ফাংশন। তাহলে কাজের ভিত্তিতে তাহলে কি কি হতে পারে, তিনটে হতে পারে। একটা হলো প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি কস্ট, একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো এবং আমার চ্যানেলের দ্বারাই তোমরা পড়াশোনা করছো, তারা দেখতে পারো আমরা কস্ট শিটে এইগুলো আলোচনা করে এসেছিলাম, কিন্তু এগুলো এখন একটু ডিটেইলে। প্রোডাকশন কস্ট, ফ্যাক্টরি কস্ট মানে কি হচ্ছে, শুধুমাত্র কাঁচামাল শ্রমিক দিয়ে পণ্য তৈরি করা যায় না। এর জন্য কি করে, কারখানা লাগে, এবং কারখানার জন্য কি বিদ্যুৎ লাগে, আলো লাগে, জল লাগে, মানে ইলেকট্রিসিটি লাগে। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র লাগে। এর জন্য যে খরচাগুলো হয়, সেগুলোকে আমাদের কি বলা যায়, প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি কস্ট। যেমন কারখানার ভাড়া, বিদ্যুৎ বিল, অগ্নিবিমা, ঠিক আছে, এগুলো ফ্যাক্টরির জন্য রেন্ট, ইলেকট্রিসিটি, এগুলোকে বলা হচ্ছে। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট মানে খালি তো কারখানাতে হয় না, একটা অফিস থাকতে হয়, বিভিন্ন মেলস টেলস চেক করে, বিভিন্ন হলো যে অনেক কি কোম্পানি থাকে, তাদের ওয়েবসাইট বানাতে হয়, তাদের হিসাবপত্র রাখতে হয়, চিঠিপত্র এইসব পাঠাতে হয়, অ্যাকাউন্টেন্ট থাকে, সমস্ত অ্যাকাউন্টিং হয়, বিভিন্ন ডিসিশন নেওয়া হয়, তার জন্য কি অফিস থাকে। সেই সমস্ত খরচাগুলোকে আমাদের কি বলা হচ্ছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। দেখতে পাচ্ছ হিসাব রক্ষকের ভিতরে, মানে অ্যাকাউন্টেন্টের স্যালারি, চিঠিপত্র পাঠানোর খরচ, এগুলো। আর বিক্রয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয় কি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এক্ষেত্রে কি হচ্ছে, যে মুনাফা লাভ খালি বিক্রি করলে করা যায় না, থাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে, বিভিন্ন জায়গাতে পৌঁছাতে, তার জন্য যে খরচাগুলো, যেমন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, তারপর হলো স্টোরেজ করার জন্য যেখানে হলো ঘর নেওয়া হয়, গুদাম ঘর যেটাকে বলা হচ্ছে, যারা বিক্রয় করছে তাদের কমিশন। ঠিক আছে, এইভাবে যে খরচাগুলো হয়ে থাকে, সেটা আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আসছে। অন দ্য বেসিস অফ বিহেভিয়ার, বিহেভিয়ার মানে যে আচরণের ভিত্তিতে। একটা কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট, একটা কি হয় ভেরিয়েবল কস্ট, একটা হলো সেমি ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি, প্রোডাকশন ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হওয়ার সাথে সাথে যেই কস্টটা একটা নির্দিষ্ট প্রপোর্শনে ইনক্রিজ হয় এবং ডিক্রিজ হয়, সেটাকে কি বলা হচ্ছে, ভেরিয়েবল কস্ট। আবার সে যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন র মেটেরিয়াল। র মেটেরিয়াল কি, যত বেশি প্রোডাকশন হবে তত বেশি র মেটেরিয়াল ইনক্রিজ হবে, আর যত বেশি প্রোডাকশন কম, এবং যত প্রোডাকশন কম হবে তত র মেটেরিয়ালস আমাদের কম লাগবে। এবং সেমি ভেরিয়েবল কস্ট কি, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোনো জিনিস ইউজ করলেও সেটা ডেপ্রিসিয়েশন তো হবেই।
কিনতে হবে, যদি ইউজ না করে একটা জায়গায় রেখে দাও তাহলেও তার ডেপ্রিসিয়েশন হয়। একটা মোবাইল কিনলে, মোবাইল কিনে এনে তুমি ধরো 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে, ফোন কিনে এনে আলমারির মধ্যে রেখে দিলে, তাহলে ১ বছর পর গেলে সেই ফোনটার দাম তুমি কম দেবেই দোকানদার, ঠিক আছে? পরে যদি তুমি রিসেল করতে চাও, ধরো সেটার দাম হয়ে গেল ৭,০০০ টাকা। তুমি যদি এটাকে আবার ইউজ করে নাও, সেই ক্ষেত্রেও তোমার হবে। তার মানে কি হতে পারে? একটা কি যে যখন ইনক্রিজ হচ্ছে তখনও হচ্ছে, এবং ডিক্রিজ হচ্ছে তখনও হচ্ছে, ঠিক আছে? তার মানে কি যখন আমরা ইউজ করছি তখন হলো সেইটার জন্য আমাদের কি করছে যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে। আবার যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রেও আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে এইটা কি হলো? উৎপাদনের হ্রাস বৃদ্ধির সঙ্গে যেভাবে হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু উৎপাদনের পরিমাণের সঙ্গে সমানুপাতিকভাবে ঘটে না। তাকে অর্ধপরিবর্তনশীল ব্যয় বলে। এবার স্থির ব্যয় কাকে বলা হচ্ছে? উৎপাদন হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো প্রভাব পড়ে না। যেমন সবথেকে ভালো উদাহরণ হলো সেলারি দেওয়া। অ্যাকাউন্টেন্টের স্যালারি, ম্যানেজারের স্যালারি। তার মানে কি তুমি ১০,০০,০০০ টাকারও প্রফিট করো, তুমি ৫০,০০০ টাকা ধরো স্যালারি পাচ্ছ। যেরকম তুমি ১,০০,০০,০০০ টাকার প্রফিট করো, সে ৫০,০০০ টাকারই স্যালারি পাবে। ঠিক আছে? তার মানে কি আমাদের ভাড়া দিতেই হবে, কারখানার রেন্ট দিতে হবে, সেরকম স্যালারিও দিতে হবে। এবার কোনো ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেল, স্যালারি দিতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেক্সিমাম কি ক্ষতি হোক বা লস হোক স্যালারি থাকেই থাকে, এবং রেন্টের ভাড়াও দিতে হয়ে থাকে কারখানার জন্য। ঠিক আছে? এবার কি বলেছে দেখো, ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্টের মধ্যে ডিফারেন্স। দেখো, ১ম এ কি বলছে, পণ্য উৎপাদন কিংবা সেবার পরিমাণ যাই হোক না কেন এটা ফিক্সড থাকবে সব ক্ষেত্রে। পণ্য উৎপাদনের সঙ্গে এর হ্রাস বৃদ্ধি ঘটবে। তারপর কি বলেছে, সাময়িকভাবে উৎপাদনের জন্য কাজ বন্ধ হয়ে গেলে এই ধরনের ব্যয় করে যেতেই হবে। স্থায়ী কর্মচারীদের বেতন, যেটা আমি উদাহরণটা বললাম, কারখানার ভাড়া। কিন্তু সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলে এই ধরনের ব্যয় আর করতে হয় না। যেমন কাঁচামালের ব্যয়, কি উৎপাদনই হচ্ছে তাহলে কাঁচামাল আমার কি লাগবে? মোট স্থির ব্যয় সবসময় নির্দিষ্ট থাকে। ফলে উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে একক প্রতি স্থির ব্যয় কমে যায়। দেখো, ফিক্সড কস্ট কি প্রত্যেকটার ক্ষেত্রে কি ফিক্সড কস্ট একই থাকে। তুমি ১০,০০,০০০ প্রোডাক্ট বানাও, ৫০,০০০ টাকা ধরো রেন্ট দিচ্ছ, ১,০০,০০০ টাকা আবার রেন্ট দিচ্ছ ফ্যাক্টরি, সেরকম ১,০০,০০,০০০ টাকার প্রোডাক্টেও তুমি ধরো ১,০০,০০০ টাকা রেন্ট দিলে। ইউনিট প্রতি ব্যয় কি হবে? ভেরিয়েবল কস্টের থেকে ফিক্সড থাকবে না। কেন? যদিও একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে মোট পরিবর্তনশীল ব্যয় বেড়ে যাবে। ঠিক? ১,০০,০০০ হলো জিনিস বানাচ্ছ, তার জন্য ১০,০০০ র মেটেরিয়াল লাগছে। যেরকম ২,০০,০০০ বানালে আরো বেশি লাগবে। তাহলে কি উৎপাদন যত ইনক্রিজ হচ্ছে টোটালে, সেই হিসাবে আমাদের কি হচ্ছে? ভেরিয়েবল কস্টও ইনক্রিজ হচ্ছে। স্থির ব্যয় হলো মূলত সাঙ্ক কস্ট বা নিমজ্জিত, অর্থাৎ আগেই যা করা হয়েছে। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ধরনের ব্যয় বিবেচনা করা হবে না। একদম কি স্থির ব্যয় কি কোনো একটা একদম ১ম এ একটা ইনিশিয়াল লেভেলে কোনো কোম্পানি স্টার্ট হচ্ছে, তোমাকে একটা ফ্যাক্টরি রেন্ট নিতে হবে। ঠিক আছে? আরেকটা কি হতে হবে যে একটা লোক রাখতে হবে। কথার কথা বলছি। বিভিন্ন প্রফেশনাল রাখতে হবে। ঠিক আছে? তাদের সেলারি তো দিতেই হবে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি এই ভেরিয়েবল কত লাগে, যে এই বছর আচ্ছা এত আমরা প্রোডাক্ট বানিয়েছি, এত র মেটেরিয়াল লেগেছে। তাহলে এটাকে বুদ্ধি করে কম র মেটেরিয়াল বা র মেটেরিয়াল দাম কম করে কি করে বাড়ানো যায়, কমানো যায় আমাদের প্রফিটটা, এটা আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো। ওকে? তারপর কি বলছে ফলাফল। এটা কি হয়েছে, কস্ট মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট মার্জিন পাওয়া যায়, সেটাকে আমাদের কন্ট্রিবিউশন বলে। এবং কি বলছে, সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমাদের কি কন্ট্রিবিউশন পাওয়া যায়। মানে এটা একটা ফর্মুলার মতো। ঠিক আছে? কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট ইকুয়ালস টু নেট মার্জিন। সেলের থেকে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল কস্ট যদি বাদ দিই তাহলে আমাদের কি পাওয়া যাবে, কন্ট্রিবিউশন বা গ্রস মার্জিন পাওয়া যাবে। ওকে? এবার দেখো ব্যয়ের উপাদান, এটা একটা চার্টের দ্বারা আমাদের বোঝানো হয়েছে। ব্যয় কি হতে পারে? ৩ ধরনের। একটা হলো কাঁচামাল বাবদ বা র মেটেরিয়াল কস্ট, একটা হলো ওয়েজেস এর, একটা হলো আদার্স। এবার র মেটেরিয়াল এর মধ্যে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, তারপর ওয়েজেস এর ক্ষেত্রে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আদার কস্ট এর ক্ষেত্রে ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট আদার কস্ট। এই যতগুলো ইনডাইরেক্ট আছে সেগুলোকে আমাদের কি বলা হয়? উপপরিব্যয় বা ওভারহেড বলা হয়। ঠিক আছে? যেরকম হলো ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, যেটা সেলিং ওভারহেড, এটা সেলিং অ্যান্ড এটা ডিস্ট্রিবিউশন ওভারহেড। ঠিক আছে? এবার দেখো এখানে কিছু হলো ফর্মুলা আছে যেগুলো তোমরা অলরেডি কস্ট শিটের মধ্যে করে এসেছো। ঠিক আছে? এবার এইগুলোকেই কেন্দ্র করে আমাদের কি করতে হবে? কস্ট শিটের অঙ্ক করতে হবে। এরপর তোমরা এই কস্ট শিটে চলে গেলে আমাদের প্লে লিস্টে গিয়ে সেখানে দেখতে পারবে এরকম প্রচুর অঙ্ক করানো আছে, সেটা দিয়ে তোমরা যেকোনো অঙ্ক করতে পারবে কস্ট শিটে। ঠিক আছে? তাহলে আল্টিমেটলি এই চ্যাপ্টার থেকে তোমাদের কি জানতে হবে? এই চ্যাপ্টারটা তোমরা পুরোটা এরকম এখান থেকে স্লাইড থেকে রিডিং দিতে পারো। আমি আস্তে স্লাইডটাকে এরকম করে উপর নিচে করছি। তোমরা এখান থেকে রিডিং নিয়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এটা তোমরা পুরোপুরি পড়তে পারো। এবং কি করতে হবে, এখানে যে ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, ঠিক আছে? এটা হলো টোটাল ৪ টা আছে, এখানে ফর্মুলা আছে, এগুলো তোমরা টুকে নিতে পারো। ঠিক আছে? তাছাড়া আমাদের কস্ট শিটে তো বলাই আছে, এবং প্রত্যেকটা কস্ট কি কোন বেসিসে কোন এলিমেন্টের ভিত্তিতে হলো ভাগ করা হচ্ছে। তো এইগুলো থেকে প্রচুর এমসিকিউ আসবে আমাদের। ঠিক আছে? তো এইটাই হলো আমাদের কি সেকেন্ড চ্যাপ্টারটা, যে হলো ক্লাসিফিকেশন অফ কস্ট বা পরিব্যয় শ্রেণীবিভাগ। যদি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো অঙ্ক তোমাদের কষ্টে থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেপারেট ভিডিও এনে দেবো বা কমেন্টেও আলোচনা করে দিতে পারি যদি ছোটোর মধ্যে হয়ে থাকে। এবং তাছাড়া তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে হলো এই চ্যানেলটাকে সম্পর্কে বলো এবং ভিডিওটাকে শেয়ার করো। কেন এই পার্টটা হয়ে গেল আমাদের কি কস্টিং এর হলো পুরোটাই হয়ে গেল আমাদের ফার্স্ট সেম। এবার তোমার যদি কোনো অসুবিধা থাকে বা কিছু জানতে চাও সেইগুলো বলতে পারো। এরপর কি আমাদের কস্টিং এর সাজেশনসও আছে, এমসিকিউ করাবো এরপর, এবং ট্যাক্সেরও ভিডিও আসছে। চলো আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।